আজকের আলোচনায় স্বাগত। আমরা আজ একটা খুব ইন্টারেস্টিং ছোট গল্প নিয়ে কথা বলবো। হ্যাঁ, ও হেনরির লেখা অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন। একদম। গল্পটা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্লাস 11 সিলেবাসে আছে, কিন্তু সত্যি বলতে কি, এর মজাটা শুধু ক্লাসের পড়া হিসেবে নয়। একেবারেই। এটা এমন একটা গল্প যেটা পড়লে অনেক কিছু ভাবায়। এর মধ্যে ক্রাইম আছে, ভালোবাসা আছে, আবার একটা অদ্ভুত মোচড়ও আছে শেষে। আমাদের আজকের লক্ষ্য থাকবে গল্পটার গভীরে যাওয়া, চরিত্রগুলো, লেখকের স্টাইল আর পরীক্ষার জন্য জরুরি দিকগুলো একটু ছুঁয়ে যাওয়া। ঠিক, তাহলে শুরু করা যাক লেখককে দিয়ে। ও হেনরি নামটা শুনলেই একটা অন্যরকম অনুভূতি হয়, তাই না? হ্যাঁ, কিন্তু ও হেনরি তো ওনার আসল নাম নয়। না না, আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার। আমেরিকান সাহিত্যে ছোট গল্পের জগতে উনি একজন দিকপাল। ওনার লেখার স্টাইলটা খুব মজার, বেশ বুদ্ধিদীপ্ত প্লট, একটু হাসি হাসি ভাব, আর শেষে গিয়ে ওই যাকে বলে টুইস্ট এন্ডিং। হ্যাঁ, ওই অপ্রত্যাশিত শেষটা, ওটা ও হেনরির একেবারে নিজস্ব স্টাইল, পাঠক একেবারে হচকিয়ে দেওয়া। আর এই কারণেই কি ওনাকে আমেরিকার সবচেয়ে প্রিয় ছোট গল্প লেখক বলা হয়? ওনার নিজের জীবনটাও তো বেশ নাটকীয় ছিল। ফার্মাসিস্ট, তারপর ব্যাংকার, এমনকি জেলেও গিয়েছিলেন। হ্যাঁ, গেছিলেন। ওনার জীবনে অনেক ওঠাপড়া ছিল। এই যে বিভিন্ন অভিজ্ঞতা, নানা রকম মানুষের সাথে মেশা, ওই যে টাকার গরমিলের অভিযোগে জেল খাটা, এই সব কিছুই ওনার লেখাকে সমৃদ্ধ করেছে। জেল খাটার অভিজ্ঞতাটা নিশ্চয়ই বিশেষভাবে ছাপ ফেলেছিল। অবশ্যই। জেলের ভেতরের জীবন, ওই যাকে বলে সমাজের প্রান্তিক মানুষ, তাদের মনস্তত্ত্ব, এগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন। সেটার প্রভাব এই জিমি ভ্যালেন্টাইনের মতো গল্পে বেশ স্পষ্ট, যেখানে অপরাধ আবার তা থেকে মুক্তির একটা চেষ্টা, এই থিমগুলো ঘুরে ফিরে আসে। বাহ, দারুণ কানেকশন তো। আচ্ছা, এবার গল্পটাতে আসি। অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, এটা বেরিয়েছিল 1903 সালে। এর মূল ভাবনাগুলো কি কি? দেখুন, গল্পটার একেবারে কেন্দ্রে আছে কয়েকটা জিনিস। প্রথমত, ওই রিডেমশন বা আত্মশুদ্ধি, একজন অপরাধীর ভালো হয়ে ওঠার চেষ্টা। দ্বিতীয়ত, ভালোবাসা। এই ভালো হওয়ার পিছনে ভালোবাসার একটা বিরাট ভূমিকা আছে। আর তৃতীয়, যেটা ও হেনরির লেখায় প্রায় থাকে, সেটা হলো আইরেনি বা পরিহাস। ঠিক। আর এই সব কিছুই যেন আবর্তিত হচ্ছে জিমি ভ্যালেন্টাইন চরিত্রটাকে ঘিরে। ওই যে পাকা সিন্দুক চোর থেকে রাল্ফ ডি স্পেন্সার নামের একজন ভদ্রলোক হয়ে ওঠা, এই জার্নিটা অসাধারণ। নিঃসন্দেহে। জিমি ভ্যালেন্টাইন, জেলের খাতায় ভ্যালেন্টাইন 9762, সে কিন্তু তার কাজে সিন্দুক ভাঙায় রীতিমতো একজন শিল্পী। শিল্পী, ইন্টারেস্টিং। হ্যাঁ, কারণ তার যন্ত্রপাতিগুলো ছিল দারুণ সফিস্টিকেটেড। গল্পে বলা আছে ফাইনেস্ট সেট অফ বার্গলার্স টুলস ইন দ্য ইস্ট। আর তার কাজের ধরন খুব পরিষ্কার, নিপুণ। সে শুধু চুরি করছে না, তার কাজে একটা স্টাইল আছে। কিন্তু এই পাকা চুরি আবার এলমোর শহরে গিয়ে অ্যানাবেল অ্যাডামসের প্রেমে পড়ে একেবারে বদলে গেল। এই পরিবর্তনটাকে গল্পে ফিনিক্স পাখির মতো বলা হচ্ছে, তাই না? একটু যদি বুঝিয়ে বলেন। অবশ্যই। ফিনিক্স পাখি তো একটা মিথ, যে পাখি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আবার সেই ছাই থেকে নতুন জীবন পায়। হ্যাঁ, জিমি ভ্যালেন্টাইনের ক্ষেত্রেও তাই। অ্যানাবেলের প্রতি ভালোবাসাটা যেন একটা আগুনের মতো। সেই আগুনে জিমির পুরনো অপরাধী সত্তাটা, ওই ভ্যালেন্টাইন 9762, সে যেন পুড়ে শেষ হয়ে গেল। আর তার জায়গা নিল রাল্ফ ডি স্পেন্সার। একদম। এলমোরের সফল জুতোর ব্যবসায়ী, সমাজের একজন সম্মানিত মানুষ। এটা শুধু বাইরের বদল নয়, ভেতরকার বদল। গল্পে বলা হচ্ছে ভালোবাসার এই ক্ষমতাটা অল্টারনেটিভ, রূপান্তর ঘটায়। তার অ্যানাবেল অ্যাডামস চরিত্রটা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। সেই কি এই পরিবর্তনের মূল কারণ? হ্যাঁ, অ্যানাবেল হলো অনুঘটক। তার সরলতা, তার সৌন্দর্য আর রাল্ফ স্পেন্সারের প্রতি তার বিশ্বাস, এগুলোই জিমিকে নতুন জীবনে শক্তি দেয়। যদিও সে জিমির অতীত জানে না। সে জানে না। না, কিন্তু তার উপস্থিতিটাই জিমিকে ভালো মানুষ হয়ে থাকার প্রেরণা যোগায়। সে যেন একটা স্থির লক্ষ্য, যার জন্য জিমি সব ছাড়তে রাজি। আবার অন্যদিকে আছে বেন প্রাইস, গোয়েন্দা। সে তো জিমির অতীতের ছায়া। ঠিক, বেন প্রাইস খুব পোর খাওয়া গোয়েন্দা। সে জিমির কাজের ধরন, ওই যাকে বলে অটোগ্রাফ, সেটা খুব ভালো চেনে।
অটোগ্রাফ মানে কাজের স্টাইল। হ্যাঁ, জিমি জেল থেকে বেরিয়ে যখন আবার কাজ শুরু করে, বেন প্রাইস ঠিক ধরে ফেলে যে এটা ভ্যালেন্টাইনের কাজ। তার বুদ্ধি আর লেগে থাকার ক্ষমতা সাংঘাতিক। সে জিমিকে খুঁজতে খুঁজতে এলমোর পর্যন্ত চলে আসে। প্রথম দিকে তো মনে হয় সে জিমিকে ধরবেই, আইনের প্রতিনিধি। সেটাই স্বাভাবিক, কিন্তু গল্পের শেষে গিয়ে বেন প্রাইসই আমাদের সবচেয়ে অবাক করে দেয়। ওই যে জিমিকে চিনেও না চেনার ভান করা, ওটাই তো ক্লাইম্যাক্স। সেখানেই তো হেনরির জাদু। বেন প্রাইস যখন দেখল জিমি শুধু নাম পাল্টায়নি, সে সত্যিই বদলে গেছে। সে তার পুরনো স্কিল ব্যবহার করছে একটা বাচ্চাকে বাঁচাতে। তখন সে একটা কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়ায়। হ্যাঁ, আইন বলছে জিমিকে অ্যারেস্ট করা উচিত, কিন্তু বেন প্রাইস আইনকে বড় করে দেখল না। সে দেখল মানবিকতা। সে জিমিকে একটা সুযোগ দিল, নতুন জীবনটা বাঁচিয়ে রাখার সুযোগ। এই সিদ্ধান্তটা নৈতিকভাবে কতটা ঠিক, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। তা যায়, কিন্তু এটা নিঃসন্দেহে একটা গভীর মানবিক সিদ্ধান্ত। শাস্তি দেওয়ার থেকে একজন মানুষের ভালো হয়ে ওঠার সুযোগকে সম্মান জানানোটা হয়তো কখনো কখনো বেশি জরুরি হয়ে পড়ে। আচ্ছা, এবার একটু গল্পের ঘটনাগুলো পরপর দেখি। শুরুতে জিমি জেল থেকে বেরোচ্ছে আর বেশ ভাব নিয়ে ওয়ার্ডেনকে বলছে যে সে নির্দোষ। হ্যাঁ, যদিও ওয়ার্ডেন পাত্তা দেননি। জেল থেকে বেরিয়ে জিমি কিন্তু বেশ এনজয় করছে, ভালো চুরুট কিনছে, রেস্তোরাঁয় ভালো খাবার খাচ্ছে, মানে স্বাধীনতার স্বাদ নিচ্ছে। ঠিক। কিন্তু মজার ব্যাপার হলো, একটু ভালো জীবনের দিকে ঝোঁক দেখালেও সে খুব তাড়াতাড়ি আবার পুরনো পেশায় ফিরে যায়। লগনস্পোর্ট, রিচমন্ড, জেফারসন সিটি পর সিন্দুক ভাঙছে। আর তার ওই বিশেষ স্টাইলে। একদম, খুব নিখুঁত কাজ। আর এখানেই বেন প্রাইস তার অটোগ্রাফ খুঁজে পায়। সে বুঝে যায় ভ্যালেন্টাইন ফিরে এসেছে। কিন্তু তারপরেই এলমোর সমরে আসা এবং অ্যানাবেলকে দেখা, ওখানেই গল্পের মোড় ঘুরে গেল। হ্যাঁ, এলমোর ব্যাংকের সামনে অ্যানাবেলকে দেখেই জিমি যেন পাল্টে গেল। ওই যে বললাম, ভালোবাসা একটা অল্টারনেটিভ প্রভাব ফেলল। প্রথম দেখাতেই প্রেম, আর সেই প্রেমই তাকে অতীত ছাড়তে বাধ্য করল। সে ঠিক করল সে আর জিমি ভ্যালেন্টাইন থাকবে না। না, সে হয়ে গেল র্যালফ টি স্পেন্সার। জুতোর দোকান খুলল, ব্যবসাতেও সফল হল, সমাজের সম্মান অর্জন করল। তার এই ভালো হওয়ার চেষ্টাটা কি সত্যি আন্তরিক ছিল? হ্যাঁ, খুবই আন্তরিক ছিল। তার প্রমাণ হলো ওই চিঠিটা, যেটা সে তার পুরনো বন্ধু বিলিকে লিখেছিল। আচ্ছা, ওই চিঠিটা? হ্যাঁ, যেখানে সে লিখেছে যে সে তার সিন্দুক ভাঙার যন্ত্রপাতিগুলো বিলিকে দিয়ে দিতে চায়, কারণ সে এখন সৎ জীবন কাটাচ্ছে, বিয়ে করতে চলেছে, আর পুরনো জীবনের সাথে সব সম্পর্ক শেষ করতে চায়। এই চিঠিটা খুব গুরুত্বপূর্ণ। এটা প্রমাণ করে যে সে সত্যিই বদলাতে চেয়েছিল। একদম। কিন্তু অতীত কি সহজে পিছু ছাড়ে? না, সেটাই তো দেখলাম এলমোর ব্যাংকের ঘটনায়, ক্লাইম্যাক্স। ঠিক। রাল্ফ মানে জিমি, অ্যানাবেল আর তার বাড়ির লোকেরা সবাই ব্যাংকে গেছে নতুন ভল্ট দেখতে। আর সেখানে খেলতে খেলতে অ্যানাবেলের ভাইজি ভুল করে আগাথা নামের আরেকটা বাচ্চাকে ভল্টের ভেতরে আটকে দেয়। আর ভল্টের কম্বিনেশন তখনও সেট করা হয়নি। ভয়ঙ্কর অবস্থা। ভয়ঙ্কর। ভেতরে বাচ্চা মেয়েটা আটকা, দরজা বন্ধ। তখন অ্যানাবেল মরিয়া হয়ে রাল্ফের দিকে তাকায়, বলে, কিছু একটা করো রাল্ফ। এই মুহূর্তটা জিমির জন্য চরম পরীক্ষার। একদিকে তার নতুন জীবন, ভালোবাসা, ভবিষ্যৎ, আর অন্যদিকে তার পুরনো স্কিল, যা দিয়ে সে বাচ্চাটাকে বাঁচাতে পারে। কিন্তু সেটা করলে তার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে। কি করল জিমি? অ্যানাবেলের ওই কাতর অনুরোধ শুনে সে এক মুহূর্ত ভাবল, তারপর সিদ্ধান্ত নিল। লেখক দারুণভাবে লিখেছেন, রাল্ফ ডি স্পেন্সার অদৃশ্য হয়ে গেল এবং জিমি ভ্যালেন্টাইন তার স্থান নিল। মানে পুরনো জিমি ফিরে এলো। হ্যাঁ, তবে এবার অপরাধ করতে নয়, বাঁচাতে। সে তার সেই যন্ত্রপাতির ব্যাগটা খুলল, যেটাকে সে একটু আগে মজা করে বলেছিল সোনা ভর্তি ইট। কি দারুণ আইরনি। ঠিক। তারপর মাত্র মিনিট 10 মধ্যে অবিশ্বাস্য দক্ষতায় সে ভল্টের দরজা খুলে ফেলল। আগাথা উদ্ধার হলো। আর পুরো ঘটনাটা দেখছিল বেন প্রাইস। হ্যাঁ, জিমি ভল্ট খুলে বেরিয়ে বেন প্রাইসকে দেখতে পেল। সে বুঝল সব শেষ। সে শান্তভাবে এগিয়ে গেল ধরা দিতে। কিন্তু বেন প্রাইস ভান করল যেন সে জিমিকে চেনেই না। জিমি যখন বলল, হ্যালো বেন, প্রাইস উত্তর দিল, মনে হয় আপনার ভুল হচ্ছে মিস্টার স্পেন্সার, আপনাকে তো চিনতে পারছি না। এই অপ্রত্যাশিত মুক্তি,
এটাই সেই টুইস্ট। আর এটাই গল্পটাকে ক্লাসিক করে তুলেছে। এটা শুধু একটা চমক নয়, এটা বেন প্রাইসের চরিত্রের গভীরতা দেখায়। সে আইনের চেয়েও বড় বিচার করল, একজন পরিবর্তিত মানুষকে সে সুযোগ দিল। তাহলে মূল কথাটা হলো রিফরমেশন বা আত্মশুদ্ধি, যা গল্পের সাবটাইটেলও আছে। ভালোবাসা আর আত্মত্যাগ সত্যি মানুষকে বদলাতে পারে। একদম। জিমির পরিবর্তনটা সত্যিকারের। যখন সে নিজের বিপদ জেনেও অ্যাগাথাকে বাঁচালো, তখনই প্রমাণ হলো তার ভেতরের ভালো মানুষটা জেগে উঠেছে। ভালোবাসা তাকে শুধু নতুন জীবন দেয়নি, নৈতিকভাবে উন্নত করেছে। ও, হেনরির লেখায় ওই আইরনি আর সেন্টিমেন্টালিটির মেশেলটাও বেশ লাগে। ওই সিন্দুকের যন্ত্রপাতি ভর্তি ব্যাগটাকে সোনা ভর্তি ইট বলা। হ্যাঁ, ওটা যেমন মজার তেমনি করুণও। আবার অ্যানাবেলের প্রতি জিমির ভালোবাসা, আগাথাকে বাঁচানোর আকুতি বা বেন প্রাইসের শেষ মুহূর্তের সিদ্ধান্ত, এগুলোর মধ্যে একটা আবেগও আছে। ও হেনরি এই দুটোকে মেশাতে পারতেন দারুণভাবে। একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য যদি ভাবি কোন প্রশ্নগুলো খুব জরুরি, যেমন জিমি কিভাবে স্বাধীনতার প্রথম স্বাদ উপভোগ করেছিল, ওই অংশটা জিমের চরিত্রের একটা দিক দেখায়। জেল থেকে বেরিয়ে ভালো থাকা, ভালো খাওয়ার ইচ্ছে, এটা হয়তো তার ভালো জীবনের প্রতি একটা অবচেতন টান। পরে যদিও সে অপরাধে ফেরে, কিন্তু ওই মুহূর্তগুলো গুরুত্বপূর্ণ। আর জিমির কাজের সিগনেচার স্টাইল বা অটোগ্রাফ বেন প্রাইস যেটা চিনে ফেলেছিল, ওটাও জরুরি, কারণ জিমির কাজের ওই পরিষ্কারতা, দক্ষতা, এগুলো শুধু তার অপরাধের টেকনিক নয়, তার চরিত্রের অংশও বটে। বেন প্রাইস যে শুধু অপরাধটা নয়, এই দিকটাও হয়তো লক্ষ্য করেছিল। সেটাই হয়তো তাকে শেষে অন্যরকম সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর অবশ্যই ওই ফিনিক্স পাখির মতো রূপান্তর, জিমি থেকে র্যালফ হয়ে ওঠা। হ্যাঁ, এটাই তো গল্পের একেবারে হার্ট। এই পরিবর্তনটা কেন ঘটল, কিভাবে ঘটল, ভালোবাসা, সৎ হবার চেষ্টা, আর শেষে গিয়ে ওই আত্মত্যাগ, এই পুরো জার্নিটা বুঝতে হবে। এটা শুধু নাম বদল নয়, এটা আসলে হৃদয়ের পরিবর্তন। সত্যি অসাধারণ গল্প। মুক্তি, ভালোবাসা, আইরনি, টুইস্ট সব আছে। আর এই জন্যে গল্পটা আজও এত জীবন্ত। মানুষের বদলে যাওয়ার ক্ষমতা, ভালোবাসার শক্তি আর দ্বিতীয় সুযোগের গুরুত্ব, এই কথাগুলো তো চিরকালীন। আচ্ছা, শেষ করার আগে একটা খটকা লাগছে। বেন প্রাইস যা করল সেটা কি ঠিক? একজন আইন রক্ষক হিসেবে কি তার অপরাধীকে ছেড়ে দেওয়া উচিত, মানে নৈতিকতার দিক থেকে? এটাই হয়তো ও হেনরি আমাদের জন্য ছেড়ে গিয়েছেন। আইন বড় না মানবতা বড়, নিয়ম নাকি নৈতিকতা, এই প্রশ্নটা তুলে দেওয়াই হয়তো লেখকের উদ্দেশ্য ছিল। ভাবার মতো একটা প্রশ্ন। ঠিক, এই ভাবনাটা নিয়েই তাহলে আজকের আলোচনা শেষ করি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।